আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম শ্রেণীর সূচক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে শুরুতে আমরা দেখি সূচকের আসলে গঠনটি কিরকম। সূচক দেখতে অনেকটা এরকম হবে। সূচকের এরকম নিচে একটি সংখ্যা থাকবে এবং তার উপর আরেকটি সংখ্যা পাওয়ার হিসেবে থাকবে। নিচের যে সংখ্যাটি থাকবে সেটাকে বলবো আমরা বেস বা ভিত্তি। কি বলবো? নিচের সংখ্যাটিকে আমরা বলবো বেস বা ভিত্তি, এবং উপরের যে সংখ্যাটি পাওয়ার হিসেবে থাকবে সেটাকে আমরা বলবো পাওয়ার বা সূচক। এই সূচকের নাম অনুসারে মূলত এই অধ্যায়টির নাম করা হয়েছে সূচক। এই অধ্যায়ের ম্যাথগুলো করার আগে আসো আমরা সূত্রগুলোর সাথে একটু আগে পরিচয় হয়ে নেই। এক নম্বর যে আমি সূত্রটি লিখছি, সূত্রটি হলো এর পর এম গুণন হলো এর পাওয়ার এন। এখানে খেয়াল করো দুইটারই ভিত্তি কিন্তু এ। নিচের গুলোকে কি বলছিলাম আমরা? ভিত্তি বলছিলাম। উপরের গুলোকে কি বলছিলাম? পাওয়ার বা সূচক। দুইটারই ভিত্তি কিন্তু এখানে এ, এবং ভিত্তিগুলো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে পাওয়ার গুলো আমাদের কি হবে? যোগ হবে এরপর এম প্লাস এন। দুইটার ভিত্তি যদি একই হয় এবং গুণ অবস্থায় থাকে তাহলে উপরে যে পাওয়ার গুলো থাকবে পাওয়ার গুলো আমাদের কি হবে? যোগ হবে। আচ্ছা, এখানে দেখো আমি এখানে একটি অঙ্ক লিখছি, সেটা হলো 2 এর পর এখানে 3 দিছি এবং 2 এর পর কি দিছি? 2 দিছি। তাহলে এখানে কি হবে? দুইটারই ভিত্তি কিন্তু 2 এবং ভিত্তিগুলো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। 2 এর পর 3 প্লাস 2 কত হবে? 2 এর পাওয়ার হবে 5। 2 এর পাওয়ার 5 মানে কত? 2 এর পাওয়ার 5 মানে 5টা 2 গুণন। 5টা 2 গুণন করলে কত হয়? 32 হয়। এখন আসো 2 নম্বর যে সূত্রটি লিখছি সেটা হলো দুইটা ভিত্তি যদি একই হয়, এখানেও এ ভিত্তি এখানেও এ ভিত্তি, এবং ভিত্তি দুটো যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো আমাদের কি হবে? বিয়োগ হবে। এখানে এর পর কি হবে? m মাইনাস n। এটা হলো 2 নম্বর সূত্র। আবার বলতেছি, ভিত্তিগুলো যদি একই হয় এবং সেটি কি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো আমাদের কি হবে? বিয়োগ হবে। এখানে খেয়াল করো উপরে যে সংখ্যাটি লিখছি সেটা হলো 2 এর পাওয়ার 5 এবং নিচে হলো 2 এর পাওয়ার 2। দুইটারই ভিত্তি কিন্তু 2 এবং পাওয়ার গুলো কি ভিত্তিটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। তাহলে পাওয়ার গুলো আমাদের কি হবে? বিয়োগ হবে। তাহলে 2 এর পাওয়ার 5 মাইনাস 2। 2 এর পাওয়ার 5 মাইনাস 2 কত হয়? 2 এর পাওয়ার 3। 2 এর পাওয়ার 3 মানে 3টা 2 গুণন। 3টা 2 গুণন করলে কত হয়? আমাদের 8 হয়। 3 নম্বর যে সূত্রটি লিখছি সেটা হলো ভিত্তির উপর যদি একটা পাওয়ার থাকে এবং তার উপর যদি আরেকটি পাওয়ার থাকে। এখানে দেখো এ ভিত্তি, তার উপর পাওয়ার হলো এম এবং তার উপর পাওয়ার হলো এন। অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে আমাদের পাওয়ার গুলো কি হবে? গুণন হবে। এখানে এম এবং এন দুইটাই পাওয়ার, তাহলে এম এন কি হবে? গুণন হবে। এরপর হবে এম এন। এখানে খেয়াল করো 2 এর পাওয়ার কি আছে? 2 এবং তার পাওয়ার আছে 3। তাহলে আমি কি বললাম? পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে? গুণন। তাহলে 2 এর পাওয়ার 2 গুণন কি হবে? 3। তাহলে 2 এর পাওয়ার কত হয়? 3 দুগুণ 6 হয়। তাহলে 2 এর পাওয়ার 6 মানে আমাদের কত আসছে? 64, 64। 2 এর পাওয়ার 6 মানে 6টা 2 গুণন। 6টা 2 গুণন করলে কত হয়? 64 হয়। এরপর 4 নম্বর যে সূত্রটি লিখছি সেটা হলো কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়। আমি এখানে এর পাওয়ার 0 দিছি। এগুলো আসলে সূত্র না, বই এগুলো সংজ্ঞা হিসেবে দিছি। অর্থাৎ সূচকের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাতে বলা আছে সেটা হলো কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান আসবে আমাদের 1। অর্থাৎ আমি এখানে এর পাওয়ার 0 দিছি, এর পর 0 হলে সেটার মান আসবে 1। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, নিচের যে ভিত্তিটা থাকবে যেটার পাওয়ার আমরা 0 দেব সেটা কখনো 0 হইতে পারবে না। অর্থাৎ যার পাওয়ার আমরা 0 দিব সেটা কখনো 0 হতে পারবে না। আমরা এখানে এ দিছি, এর পর 0 যদি হয় তাহলে তার মান আসবে 1, তবে নিচের এটা কখনো 0 হতে পারবে না। আমি যদি 10 এর পাওয়ার 0 দেই তাহলে কত আসবে? 10 এর পাওয়ার 0 দিলে আসবে 1। আমি যদি 100 এর পাওয়ার 0 দেই তাহলে মানটা কত আসবে? 1 আসবে। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি কোনো কিছুর পাওয়ার 0 দিলে সেটা মান কত আসবে? 1। আমি নিচে যে কোনো সংখ্যায় লিখি, লিখে তারপর 0 দিলে মানটা কত আসবে? আমাদের 1 আসবে। এরপর 5 নম্বর যে সূত্রটি লিখছি এটাও কিন্তু বইয়ের সূত্র হিসেবে নেই, বইয়ের সংজ্ঞা হিসেবে দিচ্ছে, সূচকের সংজ্ঞা হিসেবে উল্লেখ করছে ওখানে। এখানে বলছে যে এর পর যদি 1 হয় তার মান কত আসবে? এ আসবে। অর্থাৎ এখানে বোঝাইছে যে কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটি ঠিক থাকবে, যা আছে তাই হবে। আমরা কি উদাহরণ লক্ষ্য করি? আমি যদি 10 এর পাওয়ার 1 দেই তাহলে কত আসবে? 10ই আসবে। আমি যদি 2 এর পাওয়ার 1 দেই তাহলে কত আসবে? 2 আসবে। অর্থাৎ কোন সংখ্যার পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটি ঠিক থাকবে। এরপর 6 নম্বর যে সূত্রটি আমি লিখছি সেটা হলো a উপরে মাইনাস n, অর্থাৎ এর পাওয়ার হলো মাইনাস n। এটাকে আমরা পড়বো a ইনভার্স n। এটা বলে রাখি, এটা খুবই ইম্পর্টেন্ট একটি সূত্র। এটা সূচকে অনেক ক্ষেত্রে কাজে লাগবে, খুব ভালোভাবে বুঝে নাও সূত্রটি। সেটি হলো a ইনভার্স n। এই আকারে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো? এখানে মাইনাসটা উঠে যাবে, উপরে হবে 1। কি হবে? a ইনভার্স n এরকম আকার যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কি করব? মাইনাসটা তুলে দিব, উপরে লিখবো 1 এবং নিচে যা আছে তাই লিখে দেবো। মাইনাস বাদে যা আছে সেটা হবে আমাদের নিচে। এখানে আমার যদি থাকে 2 ইনভার্স 4, কি থাকে? 2 ইনভার্স 4, তাহলে আমি কি বলবো? কি বললাম একটু আগে যে মাইনাসটা কি হবে? উঠে যাবে। এরকম আকারের কোনো সংখ্যা থাকলে মাইনাসটা উঠে যাবে, উপরে কত হবে? আমার 1 হবে, নিচে মাইনাস বাদে যেটা থাকবে সেটা হবে নিচে। তাহলে মাইনাসটা বাদলে 2 এর পাওয়ার 4 থেকে 2 এর পাওয়ার 4 আসবে আমাদের নিচে। তাহলে উপরের 1 1 ঠিক থাকবে এবং 2 এর পাওয়ার 4 মানে 16। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এরকম আকার যদি কোনো থাকে, a ইনভার্স n আকারে কোনো সংখ্যা থাকে তাহলে আমাদের কি লিখতে হবে? 1টা উপরে লিখতে হবে, সূত্রের 1 ডিভাইডেড মাইনাস বাদে যে সংখ্যাটা যে জিনিসটা থাকবে সেটা আসবে আমাদের নিচে। এখানে a ইনভার্স n মাইনাসটা বাদ দিলে এরপর n থাকে সেটা আসবে আমাদের নিচে। তেমনি উদাহরণ যদি খেয়াল করো, 2 ইনভার্স আমি 4 দিছি, তাহলে মাইনাসটা উঠে যাবে এবং উপরে কি হবে? 1 হবে এবং নিচে হবে 2 এর পাওয়ার 4। 2 এর পাওয়ার 4 মানে 16 আর উপরে 1 এর 1। এরপরে 7 নম্বর যে সূত্রটি লিখছি সেটা হলো
এখানে এর পাওয়ার রুট দিয়ে ভেতরে এর পাওয়ার যদি এন থাকে এবং বাইরে যদি এন থাকে, অর্থাৎ এ দিয়ে বাইরে রুটের ভেতরে একটি পাওয়ার থাকবে এবং রুটের বাইরে কি থাকবে এন, এরকম আকারে কোনো কিছু থাকলে রুটের ভেতরে যে পাওয়ারটা থাকবে সেটা যাবে উপরে এবং বাইরে যেটা থাকবে সেটা আসবে নিচে, অর্থাৎ এমটা যাবে উপরে এনটা আসবে নিচে। একটা উদাহরণ লক্ষ্য করি, খেয়াল করো এখানে 2 এর পাওয়ার আমি দিছি 6, রুট দিয়ে 2 এর পাওয়ার দিছি 6 এবং বাইরে লিখছি কত 3, তাহলে এটা কি হবে 2টা ঠিক থাকবে, এই 6টা রুটের ভেতরে যে সংখ্যাটি পাওয়ার অবস্থায় আছে সেটা কোথায় যাবে, সেটা উপরে যাবে, 6 উপরে যাবে এবং বাইরে 3 এটা আসবে নিচে। তাহলে 2 এর পাওয়ার এখানে কাটাকাটি করলে কত আসে, 2 এর পাওয়ার আসে 2, তাহলে 2 এর পাওয়ার 2 মানে 4। ঠিক আছে, এরকম রুট দিয়ে যদি ভেতরে একটা পাওয়ার অবস্থা থাকে এবং বাইরে একটি সংখ্যা থাকে তাহলে রুটের ভেতরের সংখ্যাটি আমার উপরে যাবে এবং বাইরের সংখ্যাটি আমার আসবে নিচে আসবে। এটা পাওয়ার অবস্থায় থাকবে, কিন্তু ভিত্তিটা ঠিক থাকে এটা কি হবে পাওয়ার হবে কিন্তু। এখন 6/3 2 হয়, 2 এর পর 2 মানে 4 হয়। এখন 8 এবং সর্বশেষ যে সূত্রটি লিখছি সেটা হলো, এগুলো আসলে সূত্র না, এগুলো আসলে সূচকের নিয়ম, মনে রাখলেই হয়ে যায়। সেটা হলো কোনো কিছুর উপর যদি রুট থাকে, এখানে আমি এর উপর রুট দিছি তাহলে এর উপর রুট মানে পাওয়ার হাফ হবে। ঠিক আছে, এর উপর রুট মানে কি হবে পাওয়ার হাফ। আমি যদি যে কোনো সংখ্যার উপরে রুট দেই তাহলে সেটাকে আমি পাওয়ার হাফ আকারে লিখতে পারবো। আমি যদি রুট 10 দেই তাহলে 10 এর পাওয়ার কত লিখতে পারবো, হাফ লিখতে পারবো। ঠিক আছে, আমি যদি রুট 5 দেই তাহলে এটা কত কত লিখতে পারবো, 5 এর পাওয়ার লিখতে পারবো হাফ। অর্থাৎ কোন সংখ্যার পাওয়ার রুট মানে কি সেই সংখ্যাটাকে আমি পাওয়ার দিয়ে হাফ দিতে পারবো। রুট 5 লিখলে 5 এর পাওয়ার হাফ, রুট 10 লিখলে 10 এর পাওয়ার হাফ, এরকম যে কোনো সংখ্যার উপর রুট থাকলে সেই সংখ্যাটার উপর আমি দিতে পারবো কি পাওয়ার হাফ দিতে পারবো। এই ছিল মোটামুটি সূচকের অধ্যায় সূত্রগুলো। আমরা এখন অঙ্কতে চলে যাব। তোমাদের 4.1 অধ্যায় সূচকের যে প্রথম যে ম্যাথটি আছে সেটি হলো 7 এর পাওয়ার 3 গুণন 7 এর পাওয়ার -3, নিচে ডিভাইডেড অবস্থায় আছে 3 গুণন 3 এর পাওয়ার -3। খেয়াল করো এখানে উপরে যে সংখ্যাগুলো আছে এটার ভিত্তি কিন্তু 7 গুণন এটারও ভিত্তি কিন্তু 7, অর্থাৎ দুইটারই ভিত্তি 7 এবং এখানে পাওয়ার হলো 3, এখানে পাওয়ার হলো -3। তাহলে উপরে কোন সূত্র হবে, আমরা আমাদের প্রথম যে সূত্রটি আছে একই ভিত্তি এবং পাওয়ার গুলো যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো কি হয় আমাদের যোগ হয়। তাহলে এখানে 7 থাকবে এবং পাওয়ার গুলো কি হবে যোগ হবে, তাহলে 3 সূত্রের প্লাস এবং এখানে আছে কত -3। নিচে কি হবে, নিচেও দেখো এখানে 3 ভিত্তি এখানে কিন্তু 3 ভিত্তি, কিন্তু এর পাওয়ার কিছু নাই, তাহলে কিছু পাওয়ার নাই মানে আমাদের 1 ধরতে হবে। তাহলে এখানে সূত্রটি এখানে প্লাসের সূত্রটি হবে 3 ঠিক থাকবে, উপরে 1 প্লাস সূত্রের প্লাস, তারপর হলো কত -4। এরপর কি হয় উপরে 7 ভিত্তি ঠিক রেখে আমরা যদি এটা ক্যালকুলেশন করি 3 প্লাসে মাইনাসে কত হয় মাইনাস, আবার হলো 3, নিচে কত হয় 1 প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 4 এর 4 হয়। এখন দেখো এখানে 7 ভিত্তি ঠিক রাখলাম, 3 বিয়োগ 3 কত হয়, এখানে 0 হয়, নিচে কত হয় 3 এর পাওয়ার 1 থেকে -4, যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস আছে তাই এখানে মাইনাসটা থাকবে, এখানে কত থাকে 3 থাকে। এখন কোনো কিছু পাওয়ার 0 মানে আমরা কি জানি, আমরা জানি এর পাওয়ার 0 মানে 1, অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি 0 হয় সেই মানটা আসবে আমাদের 1। এখানে 7 এর পাওয়ার 0 তার মানে আমাদের মানটা আসবে 1। এবং নিচে কি সূত্র হবে, নিচে হবে এই যে 6 নম্বর যে সূত্রটি লিখছি a ইনভার্স n, এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি আমরা 3 টাকে a ধরি ইনভার্স n, এখানে n এর মান হলো 3, তাহলে কি হবে আমরা বলছিলাম মাইনাসটা উঠে যাবে, উপরে হবে 1, নিচে যা আছে তাই থাকবে, অর্থাৎ 3 এর পাওয়ার 3, মাইনাসটা উঠে গিয়ে বাকি অংশটা কি আসবে আমাদের নিচে থাকবে এবং উপরে হবে আমাদের 1। এখন কি করব দেখো 1টা উপরে ঠিক রাখলাম, আমরা বলছিলাম যে ভাগ অবস্থায় থাকার পর নিচের সংখ্যাটিও যদি আবার ভাগ অবস্থায় থাকে, এখানে দেখো এইটা ডিভাইডেড আছে আবার তার নিচে আরেকটা অংশ ভাগ অবস্থায় আছে, তাহলে এটাকে কি করতে হয় উল্টাই দিতে হয়। 1টাকে উপরে ঠিক রেখে এখানে উল্টাই দিলে কি হবে 3 এর পাওয়ার 3 এটা যাবে উপরে, আমরা একবারে 3 এর পাওয়ার 3 মানে কত জানি 27, 3 এর পাওয়ার 3 মানে কিন্তু 3টা 3 গুণন, 3টা 3 গুণন করলে হয় 27, নিচে আসলো আমাদের 1। এই 1 1 যদি কাটা দেই তাহলে এই 27 হলো আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। এরপর এই অধ্যায় 2 নম্বর যে ম্যাথটি আছে সেটা খেয়াল করো, সেটি হলো এখানে রুট দিয়ে 7 এর পাওয়ার 2 দিছে, বাইরে হলো 3 ইনটু এখানে রুট দিয়ে 7 দিছে, এখানে কিছু দেয়নি পাওয়ার দেয়নি, তার মানে এখানে আমাদের 1 ধরে নিতে হবে এবং বাইরে দিছে আমাদের 3, নিচে দিছে ডিভাইডেড অবস্থা কি রুট 7 দিছে। তাহলে উপরে দেখো এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস গুণ অবস্থায় আছে, কিন্তু তার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে। আমরা 7 নম্বর যে সূত্রটি পড়ছিলাম এরকম যে রুট দিয়ে ভেতরে একটা পাওয়ার থাকবে বাইরে একটি সংখ্যা থাকবে, এই সূত্রটি আমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। দেখো এখানে আমরা সূত্রে পড়ছিলাম এখানে m ছিল, এখানে n, এখানে m এর জায়গায় আছে 2 এবং n এর জায়গায় আছে 3, তাহলে আমাদের কি করতে হবে 7 কে ঠিক রাখতে হবে। আমরা বলছিলাম ভেতরেরটা উপরে দেয়, তাহলে ভেতরে কত আছে 2, এটা যাবে উপরে এবং বাইরে 3 আসবে নিচে, এটা কিন্তু 7 এর পাওয়ার 2/3 হিসেবে থাকবে ডট। এখানে কত হবে আমাদের 7 থাকবে, এখানে কিছু নেই মানে 1, তাহলে 1টা উপরে যাবে, 3টা আসবে আমাদের নিচে। এবং আমরা পড়ছিলাম কি 8 নম্বর সূত্রটি যে কোনো কিছুর পাওয়ার রুট মানে কি সেটার পাওয়ার হাফ, তাহলে আমরা এখানে রুট 7 মানে দিতে পারবো 7 এর পাওয়ার হাফ। এখন দেখো উপরে দুইটার ভিত্তি কিন্তু 7 এবং ভিত্তি দুইটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে আমাদের পাওয়ার গুলো কি হবে পাওয়ার গুলো যোগ হবে, তাহলে 2/3 প্লাস হলো 1/3, নিচে 7 এর পাওয়ার হাফ এটা ঠিক রাখলাম। এখন 7 ভিত্তি ঠিক রেখে উপরে যদি লসাগু করি, লসাগু আমাদের আসবে 3 এবং এখানে আসবে 2 প্লাস হলো 1 এবং নিচে 7 এর পাওয়ার হাফ এটা ঠিক রাখলাম। এখন দেখো 7 ভিত্তি ঠিক রেখে উপরে 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, নিচে 3 আছে এবং 7 এর পাওয়ার হাফ এটা ঠিক রাখলাম।
এখন দেখো আবারও 7 ভিত্তিটা ঠিক রাখলাম। এখন 3 3 যদি কাটাকাটি যায়, উপর নিচ কাটা গেলে আমাদের কত থাকবে? উপর নিচ কাটা গেলে আমাদের কিন্তু 1 থাকবে। তাহলে এখানে 7 এর পাওয়ার 1, নিচে হলো 7 এর পাওয়ার হাফ। এখন দেখো দুইটা উপরের ভিত্তি কত? 7, নিচের ভিত্তি হলো 7, দুইটার ভিত্তি একই এবং ভিত্তিগুলো কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। তাহলে ভিত্তি একই এবং ভাগ অবস্থায় থাকলে আমাদের 2 নম্বর যে সূত্রটি আছে সেটা হলো পাওয়ারগুলো আমাদের কি হবে? বিয়োগ হবে। তাহলে এখানে 7টা ঠিক রাখবে এবং পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। অর্থাৎ উপরের পাওয়ার হলো 1, নিচের পাওয়ার হলো হাফ। তাহলে 1 মাইনাস হাফ। এখন 1 থেকে হাফ গেলে কত থাকে? প্লাস হাফ থাকে। অর্থাৎ এখানে 1 মানে একটা জিনিস আছে, সেখান থেকে হাফ মানে অর্ধেক জিনিস যদি বাদ দেয় আমাদের কি আরো অর্ধেক জিনিস থাকে। অথবা তোমরা এটা লসাগু করলেও এখানে পাওয়ার আসবে হাফ। তাহলে 7 এর পাওয়ার হাফ মানে কি? আমরা জানি কোনো কিছু পাওয়ার হাফ মানে রুট লেখা যায়, অথবা রুট থাকলে কি লেখা যায়? পাওয়ার হাফ। তো এখানে 7 এর পাওয়ার হাফ, তাহলে আমরা কি লিখতে পারবো? √7। এই √7 হলো 2 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, এখন দেখো 3 নম্বর যে বইয়ে ম্যাথটি যে আছে সেটা হলো 2 এর পাওয়ার দেওয়া আছে -1 প্লাস 5 এর পাওয়ার দেওয়া আছে -1 এবং দুইটাকে আবার ব্র্যাকেট দিয়ে উপরে দেওয়া আছে কত? -1। এখন শুরুতে কি করতে হবে? আমাদের ব্র্যাকেটের ভিতরে কাজটি আগে করে নিতে হবে। এখানে দেখো এখানে কিন্তু a ইনভার্স n এর সূত্র হবে। 2 টাকে যদি আমরা a ধরি, a ইনভার্স n এর সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে আমাদের সূত্র কি? সূত্রে হলো উপরে 1 থাকবে, নিচে হলো পাওয়ার যা আছে তাই। 2 এর পাওয়ার যদি আমি 1 দেই, তাহলে 2 এর পাওয়ার কোনো কিছুর পাওয়ার 1 মানে কি? কোনো কিছুর পাওয়ার আমরা যদি 1 দেই তাহলে এই সংখ্যাটি ঠিক থাকে। তাহলে আমাদের যদি 2 এর পাওয়ার আমরা 1 দেই তাহলে 2 থাকবে, এজন্য আমরা দিলাম না। মাঝখানে প্লাস, আবার এখানে কি থাকে? 1/5 থাকে। তার পাওয়ার কত? -1। এখন দেখো আমরা ভিতরে লসাগু করে নেই। 5 আর 2 এর লসাগু কত হয়? 10 হয়। এখানে আমরা লসাগু করলে 10/2, 5 আসতেছে, 5 দিয়ে গুণ করলে 5 একে 5। এখানে কত আসে? 2 আসে। পাওয়ার হলো আমাদের -1। এখন দেখো 10 কে আমরা ঠিক রাখলাম। 5 আর 2 কত হয়? 7 হয়। তার পাওয়ার হলো -1। এখন দেখো এই 7/10 পুরো জিনিসটাকে আমরা যদি a ধরে নেই, তাহলে আমাদের এখানে কি সূত্র আসতেছে? এর পাওয়ার -n। আমাদের 6 নম্বর যে সূত্রটি a ইনভার্স n, এই সূত্রটি কিন্তু আমাদের এখানে প্রয়োগ করা যায়। অর্থাৎ 7/10 পুরোটাকে যদি আমরা a ধরে নেই, এর পাওয়ার হলো -n, এই সূত্রটি আমাদের প্রয়োগ করা যাবে। তাহলে সূত্রটি কি? সূত্রটি হলো উপরে 1 থাকবে, নিচে হলো এর পাওয়ার যা আছে তা নিচে লিখতে হবে। তাহলে এখানে a মানে 7/10, সেটা আমরা লিখলাম। তার পাওয়ার কত? 1। তাহলে কোনো কিছুর পাওয়ার 1 তো দেওয়ার দরকার নেই, কারণ সংখ্যাটি ওইটাই থাকে। তাহলে আমরা এখানে পাওয়ারটা দিব না। এখন দেখো আমাদের 1 এর নিচে এটা ভাগ অবস্থায় আছে, তার নিচে 7/10 কিন্তু আবার ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগের নিচে আবার ভাগ থাকলে আমাদের কি করতে হয়? সংখ্যাটাকে উল্টা দিতে হয়। তাহলে 1 কে আমরা ঠিক রাখলাম, গুণ দিলাম। আমরা যদি উল্টায় দিই, উপরে যাবে 10, নিচে আসবে আমাদের 7। 10/7 কে 1 দিয়ে গুণ করলে আমাদের কত আসবে? 10/7ই থাকবে। এই 10/7 হলো 3 নম্বর অঙ্কের সমাধান। এরপরে এই অধ্যায় 4 নম্বর যে ম্যাথটি আছে সেটা দেখো ব্র্যাকেট দিছে, দিয়ে ভিতরে লিখছে কি 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স। অর্থাৎ 2 দিয়ে এর পাওয়ার দিছে -1 প্লাস 3 দিয়ে b এর পাওয়ার দিছে -1 এবং পুরোটাকে আবার ব্র্যাকেটের ভিতরে রেখে তার পাওয়ার দিছে আবার কত? -1। তাহলে আমরা শুরুতে কি করব? ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করে নেব। আমরা 2 কে ঠিক রাখলাম, গুণন a ইনভার্স n এর সূত্র কি? উপরে 1 হবে এবং নিচে কি হবে? এর পাওয়ার 1। তো এর পাওয়ার 1 এর দেওয়ার দরকার নেই, এ ঠিক রাখলাম। প্লাস এখানে থাকবে 3 গুণন 1/b, তার পাওয়ার পুরোটা কি? -1। এখন দেখো আমরা দুইটা উপরে সংখ্যা, এই 2 দিয়ে যদি উপরে 1 কে গুণ করে দেই, 2 একে 2, নিচে হলো a, প্লাস এখানে 3 দিয়ে 1 কে গুণ করলে উপরে 3, নিচে হলো b, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আবার কি উপরে -1। এখন যদি আমরা ভিতরে লসাগু করে নেই, a এবং b এর লসাগু কি? ab হবে। এখন ab দিয়ে একে ভাগ দিলে b থাকবে, b দিয়ে উপরে 2 কে গুণ করলে হবে 2b, মাঝখানে প্লাস, এখানে b কাটা যাবে, bb কাটা যাবে, কি থাকবে? a থাকবে। a দিয়ে 3 কে গুণ করলে 3a এবং পুরোটাকে ব্র্যাকেটে রেখে আবার উপরে কি? -1। এখন দেখো আমি এই 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab পুরোটাকে যদি আমি a ধরি, তাহলে কি হইতেছে? এর পাওয়ার -1। তাহলে এটা কিন্তু a ইনভার্স n এর সূত্র হয়। তাহলে কি হবে? আমার উপরে 1 থাকবে এবং নিচে কি আসবে? 2b প্লাস 3a ডিভাইডেড বাই হলো ab, এটা আসবে এবং তার পাওয়ার কি? তার পাওয়ার আমার 1। তো 1 তো দিলেও হবে, না দিলেও হবে, আমরা দিলাম না। এখন দেখো আমরা 1 কে ঠিক রেখে এই জিনিসটাকে যদি উল্টাই দেই, তাহলে ab যাবে আমাদের উপরে, 2b প্লাস 3a আসবে আমাদের নিচে। ঠিক আছে, এখন এই পুরো জিনিসটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করে দেই, তাহলে আমাদের উপরে ab থাকবে এবং নিচে যে হরটা আছে, নিচের হরটাকে আমরা একটু সাজায় লিখবো। 3a টাকে প্রথমে লিখবো এবং 2b টাকে আমরা লিখবো পরে। ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b হলো 4 নম্বর অঙ্কের সমাধান। একই নিয়ম অবলম্বন করে এই অধ্যায়ে যে 5 এবং 6 নম্বর অঙ্ক দুটি আছে সেই অঙ্ক দুটি হবে। তোমরা অঙ্ক দুটি বাসায় প্র্যাকটিস করিও। এই অধ্যায়ে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।